এই মুহূর্তে যা হচ্ছে তা ইতিহাস হয়ে যেতে পারে। ওয়েলকাম ব্যাক বন্ধুরা, আপনাদের ভালোবাসারই চ্যানেলে। বন্ধুরা, পৃথিবীর ইতিহাসে এমন খুব কম দেশ আছে যাদের নাম শুনলেই পুরো পৃথিবী সতর্ক হয়ে যায়। আমেরিকা সেই দেশ। তাদের একটি বিমানবাহী রণতরী অনেক দেশের পুরো নৌবাহিনীর চেয়েও বেশি শক্তিশালী। তাদের হাতে রয়েছে হাজার হাজার যুদ্ধ বিমান, শত শত সামরিক ঘাঁটি এবং পৃথিবীর অন্যতম উন্নত গোয়েন্দা ব্যবস্থা। তারা চাইলে কয়েক ঘন্টার মধ্যে পৃথিবীর যে কোনো প্রান্তে সামরিক অভিযান চালাতে পারে। ইরাকে তারা বড় ধরনের সামরিক অভিযান পরিচালনা করেছে, লিবিয়ার সংঘাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে এবং আফগানিস্তানে প্রায় 2 দশক যুদ্ধ করেছে। ইতিহাস বলছে আমেরিকার মতো একটি পরাশক্তির সামনে দাঁড়িয়ে টিকে থাকা সহজ নয়। কিন্তু তারপরও মধ্যপ্রাচ্যের এমন একটি দেশ রয়েছে, নামটা বলে দিই, ইরান, যার সঙ্গে আমেরিকার সম্পর্ক গত 4 দশকেরও বেশি সময় ধরে উত্তেজনাপূর্ণ। নিষেধাজ্ঞা, কূটনৈতিক চাপ, রাজনৈতিক বিরোধ এবং নানা ধরনের হুমকি সবকিছুর পরও সেই দেশটি নিজের অবস্থান থেকে পুরোপুরি সরে আসেনি। বরং আজ পরিস্থিতি এমন একটা পর্যায়ে পৌঁছেছে যেখানে পুরো বিশ্বের নজর সেই দ্বন্দ্বের দিকে। প্রশ্ন হলো, কিভাবে এমনটা সম্ভব হলো, আর ইরান কিভাবে করলো সেটা। বন্ধুরা, এতদিন ধরে তোমরা লোহিত সাগরের যে খবর শুনে আসছিলে সেটা ছিল মিসাইল, ছিল ড্রোন। একটা কার্গো জাহাজ যাচ্ছে, হুতিরা মিসাইল ছুড়ল, জাহাজ আটকে গেল বা ক্ষতি হলো। এটাই ছিল চেনা ছবি। কিন্তু বন্ধুরা, আজকে দুপুরে যে খবর আসলো সেটা সম্পূর্ণ আলাদা। এবার আর দূর থেকে মিসাইল না, এবার একেবারে কাছে এসে সামনাসামনি গুলির লড়াই। ব্রিটেনের ইউকেএমটিও সংস্থা, এটা সমুদ্রপথের নিরাপত্তা নিয়ে কাজ করে। তারা একটি জরুরি বার্তা পাঠালো। সেই বার্তায় বলা হলো যে ইয়েমেনের বালহাফ উপকূল থেকে 88 সমুদ্র মাইল দূরে একটা কার্গো জাহাজের কাছে একটা ছোট নৌকা এসে পৌঁছেছে। নৌকায় কতজন? 6 জন। তারা কি পর্যটক? না, তাদের হাতে বড় স্বয়ংক্রিয় অস্ত্র, ভারী অস্ত্র, এবং তারা একটাই কাজ করতে এসেছে বলে মনে হচ্ছে, জাহাজে উঠে দখল নেওয়া। কিন্তু জাহাজেও বোকারা বসেছিল না। জাহাজে ছিল একটা সশস্ত্র নিরাপত্তা দল, প্রশিক্ষিত কমান্ডো। দুই পক্ষের মধ্যে শুরু হলো সরাসরি গুলির লড়াই। কতক্ষণ চললো? কিছুক্ষণ। তারপর যখন নিরাপত্তার দল ভারী পড়তে শুরু করলো, তখন ছোট নৌকোটা পিছু হটলো, ঘুরে চলে গেল। এখন প্রশ্ন হলো, এই নৌকোয় কারা ছিল? হুতি যোদ্ধা? অন্য কেউ? তাদের আসল উদ্দেশ্য কি ছিল? জাহাজ দখল? মুক্তিপণ? এখন পর্যন্ত এর কোনো স্পষ্ট জবাব নেই। কিন্তু একটা কথা পরিষ্কার, লোহিত সাগর এখন আর শুধু মিসাইল আর ড্রোনের মাঠ নয়, সেখানে এখন সামনাসামনি লড়াইও শুরু হয়ে গেছে এবং পরিস্থিতি আরো গাঢ় হচ্ছে। আমার কথা একটু ভাবো, যেটা বলছি। একটা কার্গো জাহাজ মানে শুধু মাল না, সেই জাহাজে মানুষ থাকে, নাবিক থাকে। তারা কোনো দেশের সেনা না, তারা রুটি রুজির জন্য সমুদ্রে যায়। এই মানুষগুলোকে এইভাবে আক্রমণ করা, এটা কোন যুক্তিতে সঠিক? যুদ্ধের নামে সাধারণ কর্মজীবী মানুষদের জীবন বিপন্ন করা হচ্ছে। এটা নিয়ে খুব কম কথা হয়। আমি আপনাদেরকে আপডেটটা জানালাম। বন্ধুরা, আসি মূল খবরে। ইরান বলছে তারা পাল্টা মেরেছে, বড় করে মেরেছে। ঠিক কি হলো সেটা বুঝতে হলে একটু পিছিয়ে যেতে হবে। আমেরিকা দাবি কি ছিল? যে ইরান তাদের একটি অ্যাপাচি হেলিকপ্টার গুলি করে নামিয়ে দিয়েছে। এই অভিযোগের ভিত্তিতে কিন্তু আমেরিকা 10ই জুনের ভোর রাতে ইরানের হরমুজগান প্রদেশের জাস্ক, সিরিক আর কেশম এলাকায় হামলা করে। এরপর ইরান বলল, ঠিক আছে, তোমরা মারলে আমরা মারব। ইরানের বিপ্লবী রক্ষী বাহিনী, যাদের IRGC বলে, তারা ঘোষণা করলো যে বাহরাইন আমেরিকার 5ম নৌবহরের সদর দপ্তরে ড্রোন হামলা করা হয়েছে। বাহরাইন মানে আমেরিকার পারস্য উপসাগরীয় নৌশক্তির কেন্দ্রবিন্দু। সেখানে হামলার দাবি মানে একটা বড় বার্তা দেওয়া। এর পাশাপাশি জর্ডানের আল জরাক বিমান ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র ছোড়ার দাবি করা হলো। এবং শুধু ঘাঁটি না, ইরানি বাহিনীর দাবি, ওই ঘাঁটিতে রাখা অত্যাধুনিক F-35 যুদ্ধ বিমানের আশ্রয় কেন্দ্র এবং আর কমান্ডো সেন্টারকে সরাসরি লক্ষ্য করা হয়েছে। F-35 মানে আমেরিকার সবচেয়ে দামি, সবচেয়ে আধুনিক যুদ্ধ বিমান। যদি সত্যিই সেটা হয় বা সেটা ক্ষতিগ্রস্ত হয়, তাহলে সেটা অনেক বড় ব্যাপার। কিন্তু ইরানি সূত্র দাবি করা হচ্ছে যে এই হামলায় তাদের খাইবার শিকন ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে। আর এই ক্ষেপণাস্ত্র আমেরিকার ক্ষেপণাস্ত্র প্রতিরোধে ব্যবস্থাকে ফাঁকি দিতে সক্ষম হয়েছে বলে ইরান দাবি করে। IRGC নিজেই এই মিসাইলগুলোর ছবি 10 জুনে প্রকাশ করেছে এবং আজকে আবারও সেটা নিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। দেখুন, আমার কথা হলো, আমেরিকা এখন পর্যন্ত ইরানের হামলার দাবির বিষয়ে বিস্তারিত কিন্তু কিছু বলেনি। কোনো স্বাধীন সংস্থা এখনো নিশ্চিত করেনি। কিন্তু ইরান যে এত বড় দাবি করছে, বাহরাইন, জর্ডান, এটা নিছক প্রচার হলেও এর একটা বার্তা আছে। বার্তাটা হলো, আমরা পৌঁছাতে পারি তুমি যেখানেই থাকো না কেন। বন্ধুরা, একসাথে 21টা লক্ষ্যবস্তু। IRGC যা দাবি করছে সেটা আরো বড়। তারা বলছে শুধু বাহরাইন আর জর্ডান না,
একই সাথে পুরো অঞ্চলে ছড়িয়ে থাকা আমেরিকার বিমান ও নৌ সংক্রান্ত 21টা লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়েছে, একই সাথে 21টা জায়গায়। এখানে একটা জিনিস বুঝে নাও, আইআরজিসি আর ইরানের সেনাবাহিনী কিন্তু এক না, দুটো আলাদা সংস্থা। আইআরজিসি হলো ইরানের বিপ্লবী রক্ষী বাহিনী, এরা সরাসরি সর্বোচ্চ নেতার অধীনে কাজ করে। আর ইরানের নিয়মিত সেনাবাহিনী হলো আলাদা। এরা এই দুটো সংস্থা কিন্তু আলাদা আলাদাভাবে অভিযান চালিয়েছে বলে দাবি করা হচ্ছে। ইরানি সেনাবাহিনী বলছে তারা বাহরাইনে আমেরিকার ৫ম নৌবহরের সাথে সংযুক্ত রাডার ব্যবস্থা এবং অন্যান্য স্থাপনায় ড্রোন অভিযান চালিয়েছে। অর্থাৎ একটা শহরে, একটাই ঘাঁটিতে দুটো আলাদা বাহিনী আলাদা আলাদাভাবে হামলা করছে। এই দাবি যদি সত্যি হয় তাহলে কিন্তু সমন্বয়ের মাত্রা অনেক বেশি। ইরানের পক্ষ থেকে সাফ জানানো হয়েছে, আমেরিকা যদি আবারও হামলা করে তাহলে পরের জবাব আরও কঠিন হবে। ইরানের খাতামুল আম্বিয়া সামরিক সদর দপ্তর হুঁশিয়ারি দিয়েছে যে পরের হামলায় এমন লক্ষ্যবস্তু বাছা হবে যেগুলো এখনো স্পর্শ করা হয়নি। মানে তারা বলছে যাদের মেরেছি তাদের আবার না, নতুন জায়গায় মারবো এখন থেকে। বন্ধুরা, আমি একটা কথা বলতে চাই, এই লড়াই এখন একটা খুব বিপজ্জনক জায়গায় দাঁড়িয়ে আছে। দুই পক্ষ পাল্টি মারছে আর প্রতিবার দাবি করছে পরের বার আরো বড় করে মারবো। এই চক্র কোথায় গিয়ে থামবে সেটা কেউ জানে না, আর এই চক্রের মাঝখানে পড়ে আছে কিন্তু সাধারণ মানুষ। বন্ধুরা, আরব দেশগুলো ইরানের সরাসরি হুঁশিয়ারি। এবার আসে সবচেয়ে গুরুত্বপূর্ণ খবরে, যেটা হয়তো অনেকে এতটা গুরুত্ব দিয়ে দেখছে না, কিন্তু এটা আসলে সবচেয়ে বড় বার্তা। বন্ধুরা, ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় পারস্য উপসাগরের সমস্ত আরব দেশগুলোকে সরাসরি বলে দিয়েছে, তোমাদের মাটি, তোমাদের আকাশপথ, তোমাদের ঘাঁটি কোনোটাই আমেরিকা বা ইসরায়েলকে ইরানের বিরুদ্ধে কোনো সামরিক কাজে ব্যবহার করতে দেওয়া যাবে না। যদি দাও তাহলে তুমিও এই সংঘর্ষের অংশ। মানেটা পরিষ্কার করা যাক, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, কাতার, বাহরাইন, এই দেশগুলোতে আমেরিকার বিশাল বিশাল সামরিক ঘাঁটি আছে। সেই ঘাঁটিগুলো থেকে আমেরিকার বিমান ওড়ে ইরানে হামলা করছে বা হামলা পরিকল্পনায় সাহায্য করছে। এরকম হলে ইরান বলছে সেই দেশটাকেও সরাসরি শত্রু হিসাবে গণ্য করা হবে। ইরান এও বলছে যে এ ধরনের কার্যকলাপ অব্যাহত থাকলে পুরো অঞ্চল আরো বড় সংঘর্ষের দিকে যাবে এবং সেই সংঘর্ষে আরো বড় ক্ষতির মুখে পড়তে পারে। এবং এই সংঘর্ষের প্রভাব শুধু একটা দেশে সীমাবদ্ধ থাকবে না। মানে ইরান বলছে আরব দুনিয়া, তোমরা বেছে নাও, পাশে দাঁড়াও আমেরিকার, তাহলে তোমাদেরও মার খেতে হবে। আর এই বার্তা এমন একটা সময় এলো যখন সৌদি আরব সহ অনেক আরব দেশ এক অদ্ভুত পরিস্থিতিতে আছে। একদিকে আমেরিকার সাথে সম্পর্ক, নিরাপত্তা চুক্তি, অন্যদিকে ইরানের সাথে কিছুটা স্বাভাবিক করা কূটনৈতিক সম্পর্ক। এখন ইরান বলছে মাঝামাঝি থাকার জায়গা নেই, বেছে নাও কোনটা আপনারা চুজ করবেন। বন্ধুরা, আমি আপনাদেরকে একটা কথা বলতে চাই, এই একটা ভয়ঙ্কর কূটনৈতিক চাপ, এটা একটা বলতে পারেন ভয়ঙ্কর কূটনৈতিক চাপ। আরব দেশগুলো কি করবে? আমেরিকাকে সরিয়ে দেওয়া সম্ভব না, কারণ বছরের পর বছর ধরে তাদের নিরাপত্তা কাঠামো আমেরিকার উপর নির্ভরশীল। কিন্তু ইরানকে উপেক্ষা করলেও বিপদ। এই দুই পাথর বলতে পারেন, দুদিকে একটা পাথর, আর মাঝখানে আরব দুনিয়া এখন চাপা পড়ে আছে। বন্ধুরা, পানির ট্যাঙ্কে ধ্বংস, 20,000 মানুষ পানিহীন। সবচেয়ে ভয়ঙ্কর খবরটায় আসি। আমেরিকা বন্ধুরা ভোর রাতে ইরানের হরমুজগান প্রদেশে হামলা করেছে, জাস্ক, সিরিক, কেসম এই এলাকাগুলোতে। ইরানের দাবি সিরিক জেলার বাহানি এলাকার কাছে পানি সংরক্ষণের যে ট্যাঙ্কগুলো, সেই ট্যাঙ্কগুলোকে সরাসরি লক্ষ্য করা হয়েছে। ওই ট্যাঙ্কগুলো থেকে আশেপাশে এলাকার মানুষরা পানি পেত, এখন সেগুলো নেই। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের খবর অনুযায়ী স্থানীয় পানি সরবরাহ সংস্থার কর্মকর্তারা জানাচ্ছেন যে প্রায় 20,000 মানুষ এখন বিশুদ্ধ পানি থেকে বঞ্চিত হয়েছে। 20,000 মানুষ। আর তাপমাত্রা কত জানো সেখানে? 45 থেকে 50 ডিগ্রি সেলসিয়াস। মরুভূমির রোদ, এই তাপে মানুষ পানি ছাড়া বেশিক্ষণ টিকে থাকতে পারে না। এই পরিস্থিতিতে যদি পানি না থাকে তাহলে মানবিক বিপর্যয় অনিবার্য। আমি সরাসরি বলছি, যে মানুষগুলো ওই পানি পান করত তারা কি যোদ্ধা? তাদের হাতে কি অস্ত্র ছিল? তারা কি কোনো ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে? না, তারা সাধারণ মানুষ, কৃষক, শ্রমিক, মা, বাবা, বাচ্চা। তাদের পানির উৎস ধ্বংস করা হয়েছে 45 ডিগ্রি গরমে। আর যারা এই হামলা করেছে তারা বলছে আমরা ইরানের মানুষকে মুক্ত করতে এসেছি। এ কেমন মুক্তি? প্রথমে পানি কেড়ে নাও, তারপর মুক্তির গল্প বলো। বন্ধুরা, ইরানের ওপর এই মুহূর্তে কতটা চাপ আছে সেটা একটু ভাবো। বছরের পর বছর ধরে অবরোধ, বিশ্বের বেশিরভাগ দেশ থেকে বিচ্ছিন্ন করে রাখা হয়েছে। তেলের বিক্রির টাকা জমা দিতে পারে না, ব্যাংকিং ব্যবস্থা থেকে বাদ দেওয়া হয়েছে, কোটি কোটি টাকার সম্পদ বিদেশে আটকে আছে। তার উপর সরাসরি সামরিক হামলা। এই পরিস্থিতিতে ইরানের সাধারণ মানুষের জীবন কেমন সেটা একটু ভাবলে বোঝা যায়। আর তারপরেও ইরান একটা রাষ্ট্র হিসাবে নিজের পায়ে দাঁড়িয়ে আছে, নিজের অর্থে সামরিক শক্তি তৈরি করছে। এটা যাই হোক একটা মনের জোরের প্রমাণ।
কিন্তু সেই মনের জোরের মাসুল দিতে হচ্ছে সাধারণ মানুষ এবং যে উচ্চ মূল্যস্ফীতি, সেই মূল্যস্ফীতি সহ করছে, অবরোধ সহ করছে, আর এখন পানিও নেই। যুদ্ধে কোনো নিয়ম থাকে না, এটা সত্যি। কিন্তু যখন কেউ বলে আমি মানবতার জন্য লড়ছি, স্বাধীনতার জন্য লড়ছি, তখন তাদের কাছে থেকে অন্তত পানির ট্যাঙ্ক না ভাঙ্গার প্রত্যাশা করা যায়। এই প্রশ্নটা কেউ করছে না, এই প্রশ্নটা আমি করলাম। বন্ধুরা, আজকের দিনটা ইরান আমেরিকা সংঘর্ষের ইতিহাসে একটা বড় দিন হয়ে থাকবে। লোহিত সাগরের সামনাসামনি গুলির লড়াই, বাহরাইন জর্ডানে ইরানের পাল্টা হামলার দাবি, একের সাথে ২১টা লক্ষ্যবস্তু, আরব দেশগুলোকে সরাসরি হুঁশিয়ারি, আর ২০,০০০ মানুষের পানি কেড়ে নেওয়া। সব মিলিয়ে পরিস্থিতি একটা ভয়ঙ্কর মোড়ে এসে দাঁড়িয়েছে। আগামী কয়েক দিনে কি হয় সেটার দিকে তীক্ষ্ণ নজর রাখতে হবে। সাবধানে থেকো, সাথে থেকো। তোমরা কোথা থেকে দেখছো এই ভিডিওটি অবশ্যই আমাদের কমেন্ট করে জানাও। ভালো থেকো, সাবধানে থেকো। ধন্যবাদ। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।